আমরা ছিলাম স্পিড কন্ট্রোল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটরের। খাতা দেখতে পাচ্ছিস তো? আমরা কিন্তু অ্যাকচুয়ালি ছিলাম স্পিড কন্ট্রোল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটরে। দেখ, আগের দিন আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্পিড কন্ট্রোলই করলাম, মনে পড়ছে তো? আমরা সেখানে দেখ স্পিডকে চেঞ্জ করলাম, আর তার জন্য কত ভোল্টেজ রিকোয়ার সেটা আমরা দেখলাম। সেটাই তো করতে হলো, তাই তো? আমরা স্পিড চেঞ্জ করলাম, তার জন্য একটা ভোল্টেজের পরিবর্তন হলো, সেই ভোল্টেজটা কত দরকার ছিল সেটাকে আমরা বের করেছিলাম অঙ্কের মাধ্যমে। এখন আমরা যদি স্পিড কন্ট্রোলের টপিকে আসি, তাহলে আমাদের কি ভাবে স্পিড কন্ট্রোল করা যায় বলতো একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরকে? তাহলে 1 নম্বর মেথড আমরা শিখেছি ভোল্টেজ কন্ট্রোল। আমরা 1 নম্বর মেথড শিখলাম ভোল্টেজ কন্ট্রোল। এই ভোল্টেজ কন্ট্রোলটা আমরা কি করে বলতে পারছি? দেখ, টর্ক টাউ এর একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে আমার কে এস E20 স্কোয়ার বাই ইন্টু R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার প্লাস এস ইন্টু X20 তার হোল স্কোয়ার। এই জায়গা থেকে তো আমরা অ্যাকচুয়ালি সূত্রটা পেয়েছিলাম। এই ইকুয়েশনটা থেকে দেখ আমরা অ্যাকচুয়ালি ওই ইকুইভ্যালেন্ট সার্কিটের ইকুয়েশনটা পেয়েছিলাম, যেখানে E20টা আমার ইন্ডিকেট করেছিল কি? স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজ। স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজ, এই স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজটাকে তো আমরা আবার রিপ্রেজেন্ট করেছি V1 দ্বারা, কারণ স্টেটরকে সর্বদা আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, আর স্টেটরে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা V1। তাহলে এই পরিমাণ ভোল্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম, যার ফলে মোটর একটা টর্ক তৈরি করেছিল, সেই টর্ক নিয়ে মোটর রান করেছিল। ঠিক এটাই আমরা পেয়েছিলাম। আর যখন মোটর রান করেছে সেই মুহূর্তে এই পরিমাণ টর্ক নিয়ে মোটর রান করছে, আর ঠিক সেই মুহূর্তে এই পরিমাণ স্লিপ কাজ করছে, এটা আমরা দেখেছি। এবার এই ভোল্টেজটা যখন আমি অ্যাপ্লাই করেছি V1, এটা তো জেনারেলি আমার এসি সাপ্লাই, এটা তো আমার এসি সাপ্লাই। এই যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এটা তো আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম। তাহলে সেই এসি ভোল্টেজের তো একটা ফ্রিকোয়েন্সি ছিল, যে ফ্রিকোয়েন্সিটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি তাহলে? অ্যাকচুয়ালি স্টেটরে না রোটরে? আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি স্টেটরে, সেই জন্য এটাকে আমরা F1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি দেখ, আমাদের যে মোটরটা আমরা ব্যবহার করছি তার একটা নির্দিষ্ট সংখ্যক পোল থাকবে, যেটাকে আমরা পি বলি। আর সেই পোল যুক্ত মেশিনে, মোটরে আমরা যে এসি ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, সেই এসি ভোল্টেজটার ওপরে এই ফ্রিকোয়েন্সিটা কাজ করছে, যার ফলে মোটর রান করছে এবং এই পরিমাণ টর্ক তৈরি করছে, আর সেই মুহূর্তে এই পরিমাণ স্লিপ কাজ করছে। এবার এই যে পোলটা আছে আর ফ্রিকোয়েন্সিটার ওপরে, আমরা তো এখান থেকে সিনক্রোনাস স্পিড ns = 120 f/p, f মানে এখানে f1, তাহলে এই পরিমাণ আমরা rpm পাচ্ছিলাম। কিন্তু এই পরিমাণ আরপিএম তো মোটর ঘুরতে পারবে না, যেহেতু এই সাপ্লাইটা এবং এই ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করার ফলে মোটর যখন টর্ক তৈরি করছে, রান করছে, এই পরিমাণ স্লিপ নিয়ে কাজ করছে টর্কটা, তাহলে মোটর তো আমরা অ্যাকচুয়ালি রোটেশনাল স্পিড nr = ns * 1 - s, এই স্লিপটা মানে এই স্লিপটার উপরে ডিপেন্ড করে মোটরটা অ্যাকচুয়ালি রোটেশনাল স্পিডটা আমাকে দেবে। ঠিক সেটাই হয়েছে আমাদের।
এবার যদি আমরা কোনো কারণে মোটরের ভোল্টেজটাকে চেঞ্জ করেছি, যদি আমরা কোনো কারণে এই ভোল্টেজটাকে চেঞ্জ করি, স্টেটর সাপ্লাই ভোল্টেজ মানে V1 এর মানটাকে যদি আমরা কোনো কারণে চেঞ্জ করি, তাহলে অ্যাকচুয়ালি কে পরিবর্তন হচ্ছে? E20। E20 মানে এইটা ইকুয়েশনে এই জায়গাটা পরিবর্তন হচ্ছে। যখনই এই জায়গাটা পরিবর্তন হচ্ছে সাথে সাথে টর্ক পরিবর্তন হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং দিস ইকুয়েশন, কারণ মোটরের রোটরের রেজিস্ট্যান্সটা তার পরিবর্তন হবে না। মোটরের কয়েলের ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে কি স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্সটা আছে, এদের মানের তো আর কোনো পরিবর্তন হবে না। মোটর কনস্ট্যান্ট যে আছে তারও মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন করার জায়গা বলতে গেলে আমার কাছে শুধুমাত্র E20 মানে স্টেটর সাপ্লাই ভোল্টেজ। যখনই আমি স্টেটর সাপ্লাই ভোল্টেজটাকে আমি চেঞ্জ করছি, সাথে সাথে কি হচ্ছে? টর্কের পরিবর্তন হচ্ছে। এবার টর্কের যখন পরিবর্তন হচ্ছে, আমরা দেখ 3 ফেজ ইন্ডাকশন মোটরের আমরা 4th সেমিস্টারে টর্ক ভার্সাস স্লিপের একটা ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম। এদিকে ছিল স্লিপ আর এদিকে ছিল টর্ক। সেখানে দেখ আমরা গ্রাফটা দেখ আমরা ঠিক এরকম একটা গ্রাফ পেয়েছিলাম, মনে পড়ছে? টর্ক স্লিপের একটা গ্রাফ পেয়েছিলাম। বল এই জায়গাটা সবারই মনে আছে না নেই? এখন দেখ এই যে জায়গাটা আমরা 4th সেমিস্টারে পড়েছিলাম, টর্ক ভার্সাস স্লিপ ক্যারেক্টারিস্টিক্স 3 ফেজ ইন্ডাকশন মোটরের। তাহলে বল তো এই জায়গাটা টর্কের কোন মানটা রিপ্রেজেন্ট করছে আমাদেরকে? এই জায়গাটা, এই জায়গাটা টর্কের আমার কোন মানটা রিপ্রেজেন্ট করছে? নিশ্চয় এটা আমার টর্কের ম্যাক্সিমাম মান, অর্থাৎ টাউ ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম টর্ক। এখন একটা মোটর, তাকে যখনই আমি স্টেটর সাপ্লাই ভোল্টেজ দেব, এই সাপ্লাই ভোল্টেজের একটা নির্দিষ্ট মান প্রয়োগ করলে সেই মোটর, মানে এই সাপ্লাই ভোল্টেজের একটা নির্দিষ্ট মান যদি আমি প্রয়োগ করি, তাহলে সেই মোটর যে টর্কটা তৈরি করবে, সেই টর্কটা যদি আমার ম্যাক্সিমাম টর্ক হয়, তাহলে তো সেই মোটর আমার সর্বাধিক মানে ম্যাক্সিমাম লোড ক্যারি করবে। ঠিক না ভুল? বল এটা। আবার বলছি শোন, আমাদের এই টর্কের ইকুয়েশন থেকে, 3 ফেজ ইন্ডাকশন মোটরের টর্কের ইকুয়েশন থেকে আমরা যেটা দেখলাম যে V1 মানে স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজ, আর সেটাই মানে আমার E20। এখন এই স্টেটর অ্যাপ্লাইড ভোল্টেজের একটা নির্দিষ্ট মান যখন আমি প্রয়োগ করব, সেই নির্দিষ্ট মানটা প্রয়োগ করার ফলে যে টর্কটা তৈরি করবে, সেই টর্কের মানটা যদি ম্যাক্সিমাম টর্ক হয়, তাহলে সেই মোটরটা আমার সর্বাধিক বা ম্যাক্সিমাম লোড নিয়ে রান করবে। তো ঠিক না ভুল বল? বুঝতে পারছিস না পারছিস না? জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল হবে। এখন খুব সহজে জায়গাতে আছি। তাহলে এই মোটরটাকে যখনই আমি এই ভোল্টেজটা, একটা সার্টেন ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে, যখনই সেই সাপ্লাই ভোল্টেজটা পাওয়ার ফলে যে টর্কটা তৈরি করবে, সেই টর্কের মানটা যদি ম্যাক্সিমাম টর্ক হয়, তার মানে সেই মোটরটা ম্যাক্সিমাম লোড ক্যারি করবে। তাহলে এটাই হচ্ছে মোটরের ম্যাক্স লোড ক্যারি করার জায়গা। এখন বল তো এই মোটরটা, যে মোটরটাকে আমি এখন ব্যবহার করছি, সেই মোটরটাকে এর থেকে বেশি ভোল্টেজ প্রয়োগ করলে আর কি মোটর ম্যাক্সিমাম টর্ক দেবে? এর থেকেও যদি আমি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, যে ভোল্টেজটা অ্যাপ্লাই করার ফলে ম্যাক্সিমাম টর্ক পেয়েছি, তাহলে সেই জায়গা থেকে যদি আমি আরো বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি মোটরটাকে, তাহলে কি তার কাছ থেকে আর বেশি পরিমাণে টর্ক পাবো?
বা সে কি আরো বেশি লোড নিতে পারবে? পারবে না। ঠিক আমাদের শরীরে যেরকম লোড ক্যারি করার ক্ষমতা, যদি আমার শরীর ঠিক সুস্থ স্বাভাবিক থাকে, সবকিছু নরমাল থাকে, সবকিছু ঠিকঠাক থাকে এবং আমার মাথাতে ওজন বহার ক্ষমতা যদি হয় ৫০ কিলো ম্যাক্সিমাম। এবার আমাকে যদি ভাত, ডাল, বিরিয়ানি ভাত না খাই, ডাল ভাত না খাই, এই যদি আমাকে বিরিয়ানি, মাংস যা কিছু খাওয়াক ভালো-মন্দ, তারপরে কি আমার ওই মাথার ৫০ কিলো ওজন বহার ক্ষমতাটা কি ৫৫-৬০ কিলো হবে কাউরি? নিশ্চয়ই হবে না। কারণ ওই ৫০ কিলো লোড বহন করার ক্ষমতাটাই একটা মানুষের বা একটা যন্ত্রের সর্বাধিক ক্ষমতা। তাহলে একটা মোটরকে কিন্তু আমরা কখনোই সর্বাধিক লোড ক্ষমতাতে রান করাই না। কেন সর্বাধিক লোড ক্ষমতাতে আমরা রান করাই না একটা মোটরকে? ঠিক আমাদের শরীরে যেরকম যদি আমাদের মাথায় ৫০ কিলো ওজন বহন ক্ষমতা হয় ম্যাক্সিমাম, এবার আমাকে যদি সারাদিন ওই ৫০ কিলো ওজন বইতে হয়, তাহলে দিনের শেষে আমার অবস্থাটা কি হবে? খুবই সংকটজনক অবস্থা হয়ে যেতে পারে একটা। বা তারপরের দিন আমি কাজ নাও করতে যেতে পারি আর ক্ষমতা না থাকতে পারে। কিন্তু যদি আমার তাহলে সেই অর্থাৎ ৫০ কিলো ওজন বইছি মানে আমার সর্বাধিক ক্ষমতা দিয়ে যখন আমি কাজ করছি, তাহলে পরের দিন আমাকে হয়তো একটা রেস্ট নিতে হতে পারে। তাহলে ঠিক মোটরটাকে যখন আমি সর্বাধিক ক্ষমতায় কাজ করাবো, সেও তো বেশিক্ষণ কাজ করতে পারবে না, তাকেও তো রেস্ট দরকার পড়বে। কিন্তু আমার মাথার ওজন ক্ষমতা যদি ওজন ক্যারি করার ক্ষমতা যদি হয় ৫০ কিলো আর আমি যদি লোড ক্যারি করি ৪০ কিলো প্রত্যেকবার, তাহলে কি আমার দিনের শেষে ক্লান্তিটা আসবে ততটা? নিশ্চয়ই আসবে না। তাহলে তার পরের দিন আমি সুন্দর কাজ করতে পারবো। আমার কোনো গ্যাপের দরকার পড়বে না। তাহলে একটা মোটরকে কিন্তু আমাদের সর্বাধিক লোড ক্ষমতাতে কখনোই রান করাই না। আমরা যে লোড ক্ষমতাতে রান করাই, অর্থাৎ এইটা যদি হয় আমার কাছে ম্যাক্সিমাম টর্ক মানে টর্কের গ্রাফে এই জায়গাটা আসছে আমার কাছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটাকে বলবো আমরা টাউ ম্যাক্স অর্থাৎ একটা মোটরের ম্যাক্সিমাম টর্ক দেওয়ার ক্ষমতা। তাহলে আমরা কিন্তু একটা মোটরের কাছ থেকে সর্বদা কখনোই ম্যাক্সিমাম লোডে রান করাই না। আমরা কি করি? এই যে মোটরটার ম্যাক্সিমাম লোড আছে তার 70 to 80% আমরা লোড ক্যারি করাই। তাহলে এটা যদি 100% লোড হয়, তাহলে তার 70 to 80% লোড মানে এইরকম জায়গাতে আসবে। ঠিক এইরকম জায়গাতে আসবে, ঠিক? তাহলে এই পরিমাণ লোডটাকে বলি একটা মোটরে এই পরিমাণ লোডটাকে বলি আমরা মোটরের ফুল লোড। এইটাকে বলা হয় মোটরের ফুল লোড। এখন এই পরিমাণ লোড নিয়ে যদি মোটরকে চালাতে হয়, তাহলে সেই পরিমাণ লোড মানে ঠিক এটা টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এ এইরকম জায়গায় আসছে সেই পয়েন্টটা। এখন সেই পরিমাণ লোডের রেসপেক্টে যদি মোটরের স্লিপ ভ্যালু কত যদি আমরা দেখতে চাই, তাহলে মোটরের স্লিপ ভ্যালু হবে এইটা। অর্থাৎ এই পরিমাণ স্লিপ ভ্যালু S1 বলছি তাকে। তাহলে এই পরিমাণ স্লিপ ভ্যালু নিয়ে যদি মোটরকে রান করাই, এই পরিমাণ স্লিপ ভ্যালু নিয়ে যদি মোটরকে রান করাই, আর সেই মোটরের সাপ্লাই ভোল্টেজ যদি একটা সার্টেন ভোল্টেজ দিই, তাহলে মোটর যে লোডটা আমাকে টর্কটা ক্যারি করবে, সেইটাকে বলি আমরা মোটরের ফুল লোড টর্ক। এর বেশি লোড কিন্তু আমরা কখনোই মোটরকে এপ্লাই করি না। এখন এই স্লিপ ভ্যালু নিয়ে ধর মোটর রান করছে ১৩০০ আরপিএম এ। আমি কথায়, কথায় বলছি এই স্লিপ ভ্যালু নিয়ে মোটর ফুল লোডে চলছে এবং মোটর রান করছে ১৩০০ আরপিএম এ। মোটর চলছে ১৩০০ আরপিএম এ। এইবার হঠাৎ করে আমার যদি এই সাপ্লাই ভোল্টেজটা পরিবর্তন করি, যদি সাপ্লাই ভোল্টেজটা পরিবর্তন করি, তাহলে সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করি
তাহলে পরিবর্তন যখন আমি সাপ্লাই ভোল্টেজটা যখনই আমি পরিবর্তন করব, সেই সাপ্লাই ভোল্টেজটা বলতো বেশির দিকে পরিবর্তন করব না কমের দিকে পরিবর্তন করব? সাপ্লাই ভোল্টেজটা কিন্তু আমরা কমের দিকে পরিবর্তন করব। কেন কমের দিকে পরিবর্তন করব? বেশির দিকে কেন করব না? বেশির দিকে যদি সাপ্লাই ভোল্টেজের পরিবর্তন করি তাহলে E20 এর মান বেড়ে যাবে। E20 এর মান যদি বেড়ে যায় তাহলে টর্কের মান বেড়ে যাবে। এখন টর্কের মান বেড়ে গেল মানে এই পয়েন্ট থেকে টর্ক চলে যাবে উঁচু পয়েন্টে। উঁচুর দিকে যাবে, টর্ক বেড়ে যাবে। তাহলে এরকম জায়গায় টর্ক চলে আসবে। তাহলে বলতো ওই মোটরটা এখন বর্তমানে ফুল লোড টর্কের থেকেও বেশি লোডের টর্ক নিয়ে রান করছে। মানে বেশি লোড নিয়ে মোটর রান করছে মানে মোটর ওভারলোড হচ্ছে। মোটরের উপর আমি ওভারলোড কাজ করাচ্ছি। যখনই মোটরকে আমি ওভারলোডে কাজ করাবো, তখন তো মোটরের উপর আমাকে আলাদা প্রিকশন নিতে হবে যে সবসময় মোটর ঠিক থাকছে নাকি দেখার জন্যে। এখন মোটরকে যখন আমি ওভারলোডে রান করাবো, তাহলে ওভারলোডে রান করাতে গেলে আমার ভোল্টেজ লাগবে বেশি। কিন্তু সেটা আমরা করি না। আমরা কখনোই মোটরকে ফুল লোডের থেকে বেশি লোডে রান করাতে যাই না। কখনো আমরা সবসময় কিন্তু মোটরের ওভারলোড কন্ডিশনটাকে এভয়েড করি। যদি সেই মোটরের ওভারলোড কন্ডিশনটাকে আমরা এভয়েড করতে চাই, তাহলে ভোল্টেজের পরিবর্তন করে যখন আমি স্পিডের পরিবর্তন করব, ভোল্টেজটাকে সর্বদা আমি নিচের দিকে চেঞ্জ করব। উপরের দিকে নয়। অর্থাৎ যা ভোল্টেজে চলছে মোটর, তার থেকে ভোল্টেজ কম করে স্পিড কম করার চিন্তাভাবনা করব। স্পিড বাড়ানোর কথা চিন্তাভাবনা করব না। যখনই আমি ভোল্টেজ কমাবো, তখন দেখ E20 এর মান কমে যাবে, টর্কের মান কমে যাবে। যেই E20 এর মান কমে যাবে, টর্কের মান যেই কমে গেল, মোটরের ধর টর্ক এইরকম জায়গায় আসলো। মোটরের টর্কের মান কমে গেল মানেই মোটর লোড কম নেবে। মোটরের এবার লোড কম চলবে। মোটরের লোড ধারণ করার ক্ষমতা কমে যাবে। যেই মোটরের লোড ধারণ করার ক্ষমতা কমে যাবে, সেই মোটরের কিছু, কিছু সমস্যাও আসতে পারে। মোটরে কি, কি সমস্যা আসবে? বা সমস্যার কথা আমি বাদ দিলাম এখন। তাহলে মোটরের প্রথমত দেখলাম, যদি সমস্যার কথাটা এখন বাদই দিই, ভোল্টেজ কমালাম, মোটরের টর্ক কমে গেল। অর্থাৎ মোটরের লোড ধারণ করার ক্ষমতা কমে গেল। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, মোটরের লোড কমাতে গেলে বল, স্পিড কমাতে গেলে বল, আমরা মোটরের ভোল্টেজটাকে চেঞ্জ করে সমস্ত কিছু করতে পারি এখানে। তাহলে এটা আমাদের কাছে একটা ভোল্টেজ কন্ট্রোল মেথড। এটা হচ্ছে আমাদের কাছে একটা ভোল্টেজ কন্ট্রোল মেথড। এখন ধর একটা মোটর, যে মোটরটা আমাদের কাছে আছে, সেই মোটরের যা যা প্যারামিটার গুলো আছে সবই তোরা জানিস। সেই মোটরের সাপ্লাই ভোল্টেজ কত ম্যাক্সিমাম দিতে পারবো সেটাও আমাদের জানা আছে। সেই মোটরের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত আমরা ব্যবহার করছি সেটাও আমাদের জানা আছে। এখন তার করেসপন্ডিং মোটরটা ধরে নে 1500 আরপিএম অর্থাৎ 1450 আরপিএম এ রান করছে। 1450 আরপিএম এ রান করছে। এখন এই মোটরটাকে হঠাৎ করে যদি আমাকে 2000 আরপিএম এ রান করাতে হয় কোনো একটা কাজের জন্যে, হঠাৎ করে যদি আমার 2000 আরপিএম এ রান করাতে হয় কোনো একটা কাজের জন্যে, তাহলে সেক্ষেত্রে এবার আমরা কি প্রয়োগ করব? এক্ষেত্রে আমরা এই জায়গাটাকে পাওয়ার জন্যে কিভাবে আমরা এগিয়ে যাব? প্রথমত দেখ একটা জিনিস, তোদের মাথাতে যদি আসে এটাই
যে স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়ানোর জন্য যদি আমি ভোল্টেজকে বাড়াই, তাহলে ভোল্টেজ বাড়ালে দেখতে পাচ্ছি ইকুয়েশন মতো দেখতে পাচ্ছি আমি টর্ক বাড়বে। কিন্তু যদি টর্ক বাড়ে, আমার টর্কটা কতদূর পর্যন্ত বাড়বে? সে ম্যাক্সিমাম টর্ক পর্যন্ত বাড়বে, আর তো বাড়বে না। আর যদি টর্ক বাড়ে, সেই বাড়তি টর্কটা মোটর কিন্তু আর নিতে পারবে না। ঠিক আমাদের মাথার ওজন বহর ক্ষমতার মতো। আমার মাথায় যদি ওজন বহর ক্ষমতা হয় 50 কিলো, যদি আমার মাথাতে ওজন চাপিয়ে দেওয়া হয় 60 কিলো, তাহলে কি আমি ওজনটাকে নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমার মাথার ওজন বহর ক্ষমতা যেটা, সেটাই তো আমার ম্যাক্সিমাম টর্ক। তারপরেও যদি আমি ভোল্টেজ বাড়িয়ে এই জায়গাটাকে চিন্তা ভাবনা করতে যাই আমি, তাহলে দেখতে পাচ্ছি ইকুয়েশন মতো দেখতে পাচ্ছি টর্ক বাড়বে। কিন্তু সেই টর্কটা বাড়তি তো আমি টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এর সেই বাড়তি টর্কটা দেওয়ার তো আমার কোনো জায়গা নেই। সেই বাড়তি টর্কটা দেওয়ার তো আমার কোনো জায়গা নেই। তাহলে আমি তখন এই ভোল্টেজ পদ্ধতিতে আমি চিন্তা ভাবনা করতে পারবো না। তাহলে কিভাবে চিন্তা ভাবনা করবো তখন? তখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে ফ্রিকোয়েন্সির ওপরে। তখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে ফ্রিকোয়েন্সির ওপরে। যেই জন্য আমাদের ২ নম্বর মেথড, স্পিড কন্ট্রোলের ২ নম্বর মেথড হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মেথড। ২ নম্বর মেথডটা হচ্ছে আমাদের কাছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এখন সেই ফ্রিকোয়েন্সিটাকে যখনই আমি পরিবর্তন করতে যাব, ভোল্টেজটাকে পরিবর্তন না করে, আমি বলতে চাইছি ভোল্টেজটাকে পরিবর্তন না করে যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করে এই জায়গাটা পেতে চাই, তাহলে আমার কি, কি সম্ভাবনা সেখান থেকে উঠে আসবে। প্রথমত, যখনই আমি ফ্রিকোয়েন্সির পরিবর্তন করব, সাথে, সাথে আমার মোটরের যে পোল সংখ্যা আছে, সেই পোল সংখ্যা আর সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে 120 f/p এই হিসেব মতো যখনই আমার ফ্রিকোয়েন্সি বাড়বে, তখনই তো আমার সিনক্রোনাস স্পিড বাড়বে। এবার তো পার্টিকুলার মোটর যেটা আমি ব্যবহার করছি, তার তো একটা স্লিপ ভ্যালু আছে। তার একটা স্লিপ ভ্যালু কাজ করবে, যেটাকে আমরা এস বলি। তাহলে সেই স্লিপ ভ্যালুর উপরে ডিপেন্ড করে, যে স্লিপ ভ্যালুটা কাজ করছে, সেই স্লিপ ভ্যালুটার উপরে ডিপেন্ড করে সেই স্লিপ ভ্যালুটার উপরে ডিপেন্ড করে মোটরের একটা রোটেশনাল স্পিড তৈরি হবে, যেটাকে বলি আমরা এনআর, যেটা হচ্ছে আমার এনএস ইন্টু 1 - s। তাহলে এখান থেকে দেখতে পেলাম যখনই ফ্রিকোয়েন্সি বাড়ালাম, সিনক্রোনাস স্পিড বাড়লো। সিনক্রোনাস স্পিড যেই বাড়লো, এই স্লিপ ভ্যালুটার উপরে ডিপেন্ড করে মোটরের রোটেশনাল স্পিড বেড়ে গেল। তাহলে এবার আমাকে অ্যাডজাস্ট করতে হবে এই রোটেশনাল স্পিডটা পাওয়ার জন্যে। আমার মোটর অ্যাকচুয়ালি ঘুরছিল 1450 আরপিএম এ, তাকে যখন নিয়ে যাচ্ছি আমি 2000 আরপিএম এ, তখনই আমাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে মোটরের এই রোটেশনাল স্পিডটা পাওয়ার জন্যে আমাকে প্রথমত কত ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতে হবে। যেই আমি এই ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করব, সাথে, সাথে আমার সিনক্রোনাস স্পিড বেড়ে গিয়ে সাথে, সাথে আমার স্লিপের রেসপেক্টে রোটেশনাল স্পিড বেড়ে যাবে। বেশ, পেয়ে গেলাম, খুব সুন্দর কথা। কিন্তু এটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমাদের অনেক বড় একটা সমস্যার তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিটা যদি আমরা ফলো করি, ঠিক যেভাবে বললাম, ঠিক ততটাই পদ্ধতি যদি আমরা ফলো করি ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। কি প্রশ্ন সম্মুখীন হতে হবে? মোটরটা দেখবি কিছুক্ষণ চলার পরে দুম করে বাস্ট হয়ে যাবে। হয়তো আধ ঘন্টা ১ ঘন্টা চলার পরে মোটরটা বাস্ট হওয়ার মতন একটা কন্ডিশন চলে যাবে।
কেন সেই বাস্ট হওয়ার মতন কন্ডিশনটা যেতে পারে, আমাকে তার সাপেক্ষে একটু কে যুক্তি দিতে পারবি বল। মানে মোটরটা একটা ডেঞ্জারাস জোনে চলে যাবে যদি আমরা এই পদ্ধতিটাকে ঠিক এই রকম ভাবে ফলো করি। তাহলে 3 ফেজ ইন্ডাকশন মোটর 4th সেমিস্টারে পড়েছিস, এখনো পড়লি অনেকটা। তাহলে সেই জায়গা থেকে আমার কোশ্চেনটা হলো, আমাদের এই মোটরটাকে এই আরপিএম থেকে এই আরপিএম এ যদি যেতে চাই, তাহলে আমাদের ভোল্টেজ কন্ট্রোল মেথড দেখতে পেলাম সেখানে সুইটেবল হলো না, কারণ ম্যাক্সিমাম টর্ককে ছাপিয়ে চলে যাচ্ছে। যেই ভোল্টেজ বাড়াতে যাচ্ছি টর্কের পরিমাণটা এত বেড়ে যাবে যে সেখান থেকে আমার ম্যাক্সিমাম টর্কটাকে ছাপিয়ে চলে যাবে টর্কের। কিন্তু ম্যাক্সিমাম টর্কটাকে সেই যে পরিমাণ টর্ক পাবো সেই পরিমাণ টর্কটাকে তো আর এই গ্রাফে প্লট করার আমার কোনো জায়গা নেই। তাহলে আমার ভোল্টেজ কন্ট্রোল দিয়ে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ভোল্টেজ কন্ট্রোল যদি না হয় তাহলে আমাকে অল্টারনেট উপায় ভাবতে হবে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এখন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যখনই করতে যাব আমি, আমাদের তো ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের উপরে এইসব আইডিয়াটা আছে, যেই ফ্রিকোয়েন্সিকে বাড়াবো সেই মোটরের সিনক্রোনাস স্পিড বাড়বে। এবং মোটর যখন আমরা রান করাচ্ছি সেই মোটরটা একটা পার্টিকুলার স্লিপ ভ্যালু কাজ করবে, সেই স্লিপ ভ্যালুটার উপরে কাজ করে মোটর রোটেশনাল স্পিড পাবো। এখন ব্যাক ক্যালকুলেশন করে এই রোটেশনাল স্পিডটা পাওয়ার জন্য, যে পরিমাণ রোটেশনাল স্পিডটা পাওয়ার জন্য যে পরিমাণ ফ্রিকোয়েন্সি আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক যদি আমি সেই ফ্রিকোয়েন্সিটাই মোটরকে অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি স্পিডটা পেয়ে যাব, ঠিক স্পিড আমি পেয়ে যাব। এখন দেখা গেল তোরা অন্য কোনো চিন্তা ভাবনা না করে, তোদের মাথাতে এতটুকুই নলেজ আছে, তোরা সেই চিন্তা ভাবনা করে সেই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাপ্লাই করে মোটরের 2000 আরপিএম তুলে দিলি, কিন্তু ঘন্টাখানেক চলার পরে দেখলি মোটরটা দুম করে বাস্ট করে গেল বা একটা ডেঞ্জার সিচুয়েশন তৈরি হয়ে গেল। সেই ডেঞ্জার সিচুয়েশন যেটা তৈরি হয়ে গেল হঠাৎ করে, যেটা তোদের কাছে কোনো আইডিয়া ছিল না, তাহলে সেই ডেঞ্জার সিচুয়েশন হওয়ার সম্ভাবনার দিক কি কি আছে এখানে, এই জায়গা থেকে কি কি কারণে মোটরটা আমার ডেঞ্জার সিচুয়েশনে যেতে পারে আমি যদি ঠিক এতটুকুই প্রসিডিওর ফলো করি। বল একটু তো বল কিছু। যে আমার স্পিড কন্ট্রোল করার জন্য যদি শুধু আমি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করি স্পিড ইনক্রিজ করার জন্য, তাহলে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মেথডের আমার ডিসঅ্যাডভান্টেজ দিকগুলো কি কি আসতে পারে, আমার মোটরের কি কি অসুবিধা বা মোটরের মধ্যে কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে। ইন্টারভিউর একটা বিরাট গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ক্যাম্পাসিং ইন্টারভিউ। এই কোশ্চেনটা বহু ছেলেকে করে ক্যাম্পাসিং ইন্টারভিউ এর সময়। দেখ এখনো পর্যন্ত যা যা ইকুয়েশন আমি ড্র করেছি, যা যা হিসেবপত্র আমি এখানে ড্র করেছি, যতটুকু বুঝিয়েছি সব তোরা 4th সেমিস্টার থেকেই শিখেছিস বা শুনেছিস। আমি কিন্তু তার বাইরে কিছু কথা বলিনি এই জায়গাটা। আমার কথা হচ্ছে স্পিডটাকে বাড়ানোর জন্য যদি আমার ভোল্টেজ কন্ট্রোল দিয়ে না হয়, ফ্রিকোয়েন্সি কন্ট্রোলই যদি করতে হয় শুধুমাত্র, আর আমি যদি শুধুমাত্র ফ্রিকোয়েন্সি কন্ট্রোলই করি এই স্পিডটাকে পাওয়ার জন্য, তাহলে আমার কি কি অসুবিধা এখানে আসতে পারে। সোমেন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। বল, উত্তরটা বল একটু। একটু বলার তো চেষ্টা কর, যে ভুল হোক, ভুল করেই তো মানুষ ঠিকটাকে শেখে।
করছি। একটু তো বলার চেষ্টা কর রে। আমি ধর তোদের ক্যাম্পাসিং ইন্টারভিউ নিতে গেছি, তোদেরকে আমি এই কোশ্চেনটাই করেছি। বল তোরা কি বলবি বল উত্তর দে। মানে অ্যাকচুয়ালি ঠিক করে বলতে যে কোশ্চেনটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না, সেই জায়গাটাই তোদের ক্লিয়ার হয়নি। দেখ, এটা যদি আমরা করি, আমি একটা কথাই বলেছি, মোটরের একটা ডেঞ্জার সিচুয়েশন তৈরি হবে, মোটর ব্রাস্ট হওয়ার কন্ডিশনে যেতে পারে। তার মানে কি, মোটর ব্রাস্ট হওয়ার কন্ডিশনে যেতে পারে কথার অর্থটা কি? একটা মোটর কখন কি রকম কি কন্ডিশনে গেলে বাস্ট হয়? নিশ্চয় অতিরিক্ত গরম হলে, এক্সেস গরম হয়ে গেলে, হিট হয়ে গেলে, তাই তো? তাহলে সেই এক্সেস হিট হওয়ার কারণগুলো কি কি হতে পারে? মোটরের মধ্যে লস বেড়ে যাওয়া। যদি মোটরের মধ্যে অতিরিক্ত লস বেড়ে যায়, তাহলে তো অবশ্যই এক্সেস হিট হবে। এখন একটা মোটরের মধ্যে লসেস কি কি আছে? এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস মানে আয়রন লস, কপার লস, আর যেহেতু মোটর রোটেটিং পার্ট, তাই সেখানে একটা বিয়ারিং লস বা ফ্রিকশনাল লস। তাহলে এই জায়গা থেকে আমার কোন জায়গাটা বাড়তে পারে? আয়রন লস, কপার লস, না ফ্রিকশনাল লস, কোনটা বাড়তে পারে? আমি একটা জায়গা দেখতে পাচ্ছি, যখন স্পিড বাড়ছে তার মানে সেখানে সামান্য একটু হলেও ফ্রিকোয়েন্সি লস বাড়বে। এটা তো একটা পরিষ্কার কথা বলাই যায়। স্পিড যখন ইনক্রিজ করছে তাহলে সেই জায়গা থেকে তো আমরা এটাই বলতে পারি যে সেখানে একটু আয়রন লস, ফ্রিকশন লস, এখান থেকে একটু ফ্রিকশনাল লস আমার ইনক্রিজ করতে পারে, এটা তো বলতেই পারি। কিন্তু সেটা এমন বেশি ইনক্রিজ করবে না যে ব্রাস্ট হওয়ার কন্ডিশনে যাওয়ার মতো। এখানে আরেকটা জিনিস যেটা হবে, সেই হিসেবটা আমরা পাবো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইএমএফ ইকুয়েশন থেকে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইএমএফ ইকুয়েশন থেকে। দেখ, আমরা ফোর্থ সেমিস্টারে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়ার সময় একটা ইএমএফ ইকুয়েশন করেছিলাম। এখানে অ্যাকচুয়ালি একটা ইএমএফ ইকুয়েশন ছিল, সেখানে V1 ইজিক্যাল টু ছিল দেখ 4.44 কে ফাই টি এফ। এই একটা জায়গা আমাদের ছিল। এখন এই জায়গা থেকে যদি আমি ফাই ইজিক্যাল টু লিখি, তাহলে ফাই ইজিক্যাল টু কি লিখবো বলতো? দেখ, আসবে 1/4.44 কে ই এফ, আর ওপরে V1 বা ভি। এটা নিশ্চয়ই আসবে, আসবে না? আমি যদি এখন ফ্রিকোয়েন্সিকে বাড়াই, কোথায় বাড়বে, উপরে না নিচে? আমি যদি এখন ফ্রিকোয়েন্সিকে বাড়াই, তাহলে সে বাড়বে কোথায়, তাই বলি কে পাঠালো? উপরে না নিচে? তাই বলি কে পাঠালো? দেখ, বাড়ছে নিচে। এটিএম পিন লাগবে, এটিএম কার্ড। যেই ফ্রিকোয়েন্সিকে আমি বাড়াবো, সাথে সাথে মোটরের ফ্লাক্স কমে যাবে। সাথে সাথে মোটরের ফ্লাক্স কমে যাবে। যেই ফ্লাক্স কমে যাবে, মোটরের স্পিড বেড়ে যাচ্ছে,
ফ্রিকোয়েন্সিকে বাড়ানোর সাথে সাথে মোটর স্পিড বাড়ছে, আর সেই স্পিড বাড়ানোর জন্য মোটরের ইকুয়েশন আমার টর্ক বাড়তে চাইছে। টর্ক বাড়তে চাইছে মানেই মোটর তার একটা রিকোয়ারমেন্ট থাকবে ফ্লাক্স বেশি নেওয়ার, ফ্লাক্স কেউ নিজের দিকে টানতে চাইবে। অর্থাৎ স্টেটরে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, সেই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা রোটরের দিকে টানতে চাইবে। কিন্তু রোটরের দিকে যখনই ফ্লাক্সটা টানতে চাইবে, স্টেটর জেনারেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তো হঠাৎ করে কমে গেছে। যখনই স্টেটর জেনারেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা হঠাৎ করে কমে যাবে, মোটর চাইবে মানে স্টেটর চাইবে এই ফ্লাক্সটাকে মেনটেন করা। ও চাইবে সবসময় কিন্তু এই ফ্লাক্সটাকে মেনটেন করতে। এখন ফ্লাক্স কোথায় তৈরি হয়? কয়েলে। কয়েলের ইকুইভ্যালেন্ট সার্কিটের কোন কারেন্টটার জন্য? দেখ, ম্যাগনেটাইজিং কারেন্টটার জন্য। ট্রান্সফরমার পড়েছিস, দেখ ম্যাগনেটাইজিং কারেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু কয়েলে প্রাইমারিতে ফ্লাক্স জেনারেট হয়। তাহলে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আর 3 ফেজের ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট একই জিনিস। তাহলে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা দেখেছি যে ফ্লাক্স যখনই কমে যাচ্ছে, ফ্লাক্স যদি মেনটেন করতে চায় নিজেকে, ট্রান্সফরমার এই মোটরের মধ্যে ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তখন দেখা যাবে ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা, মোটরের যেটা ম্যাগনেটাইজিং কারেন্ট, যেটাকে দেখ আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে আই মিউ দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম ট্রান্সফরমারে, এখানেও তাই আছে ইকুইভ্যালেন্ট সার্কিটে, কিন্তু দুর্ভাগ্য ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোদেরকে সিলেবাসে ছিল না। তাহলে সেই যে ম্যাগনেটাইজিং কারেন্টের মানটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই ম্যাগনেটাইজিং কারেন্টটাই তো আমার ওয়ান কাইন্ড অফ আয়রন লস। এই আয়রন লসিস আমার এক প্রকার মোটরের নো লোড লস। তাহলে সে আয়রন লস বেড়ে যাওয়া মানে তো মোটরের নো লোড লস বেড়ে যাবে। নো লোড লস মানে মোটর রান না, মোটরকে কাজ না করালেও, মোটরের উপরে লোড না দিলেও মোটর যে লোড লসেসটা কন্টিনিউ করবে, সেটাকে তো বলি আমরা নো লোড লস। অর্থাৎ একটা মানুষ দীর্ঘদিন সে কাজ কিছুই করে না, কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে, তাহলে তার শরীরে কি ঘটে? বিভিন্ন রোগের বাসা বাঁধে। কেন রোগের বাসা বাঁধে? মেদ জমতে শুরু করে, মানে হিট জমতে শুরু করবে এখানে। যেই নো লোড লসেসটা বেড়ে গেল, মোটরের মধ্যে কি হবে? হিট জেনারেশন আরম্ভ হয়ে যাবে, মোটরের হিট জেনারেশনটা বেড়ে যাবে। যেই মোটরের হিট জেনারেশন বেড়ে গেল, একে আয়রন লসেসের দিক থেকে অর্থাৎ নো লোড লসেসের দিক থেকে হিট জেনারেশন বেড়ে গেছে, আবার মোটর হাই স্পিড হওয়ার জন্য ফ্রিকশনাল লস বেড়ে গেছে। এই ফ্রিকশনাল লসেসের থেকে এই নো লোড লসেস অর্থাৎ ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য যে নো লোড লসেসটা এতটাই বেড়ে যায়, যার কারণে হিট জেনারেশনটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ এই নো লোড লস, আয়রন লস, সে আবার কি করে? হিস্টেসিস লসটাকেও বাড়িয়ে দেয়। আয়রন লস মানে যেটা ম্যাগনেটাইজিং কারেন্ট আই এ মিউ, সে আই মিউ আবার ইনডাইরেক্ট এফেক্টের উপর দাঁড়িয়ে আই ওমেগা যেটা ছিল সেটাকেও বাড়িয়ে দেয় ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে ওভারঅল দিক থেকে নো লোড লসেসটা এতটাই বেড়ে যায় যে হিট জেনারেশনটা অনেকটাই বেড়ে যায়, যার ফলে মোটর বার্ন আউট হয়ে যায়। মোটর বার্ন আউট হয়ে যাওয়ার একটা প্রবাবেল থেকে যায়। তাহলে এই ঘটনাটা যদি ঘটে, তাহলে কি শুধুমাত্র মোটরের এই স্পিডটা পরিবর্তন করার জন্য আমার তাহলে তো ফ্রিকোয়েন্সি মেথড শুধুমাত্র অ্যাপ্লাই করলে হবে না? তাহলে আমাকে এখন কি করতে হবে? বলো আমাকে এবার তাহলে কি করতে হবে?
বল আমাকে কি করতে হবে? তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র যদি আমি স্পিড বাড়ানোর জন্য ফ্রিকোয়েন্সিকে বাড়াতে যাই, ফ্রিকোয়েন্সিকে বাড়াতে গেলেই দেখছি মোটরের নো লোড কারেন্ট অর্থাৎ ম্যাগনেটাইজিং কারেন্টের মান বেড়ে যাবে। তাহলে আমি দেখ মোটরের কোনো ভোল্টেজের কোনো পরিবর্তন করতে চাইছি না, কিন্তু কারেন্টের মান বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সির সাথে কারেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, আছে কি? ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজ কারেন্টের কি কোনো সম্পর্ক আছে ট্রান্সফরমারের হিসেবে বলতো? ট্রান্সফরমার স্টেপ আপ স্টেপ ডাউন যখন করেছিলিস তখন দেখ প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্টের মধ্যে দেখ অনেক পরিবর্তন করেছিলিস, কিন্তু ফ্রিকোয়েন্সির কি কোনো পরিবর্তন হয়েছিল তখন? ভালো করে মনে করে দেখ, ট্রান্সফরমার ডেফিনেশনটা মনে করে দেখ। ট্রান্সফরমারের সাহায্যে আমরা ভোল্টেজকে আপ ডাউন করতে পারি, কারেন্টকেও আপ ডাউন করতে পারি, কিন্তু ফ্রিকোয়েন্সি ভ্যালু সেম রেখে। কিন্তু আমি যখন তাহলে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির একটা কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু এখানে কি করে ঘটে যাচ্ছে সেই কাজটা? যে আমি ভোল্টেজ কারেন্টের উপরে কোনো হাত দিচ্ছি না, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছি, তাতেই দেখছি ভোল্টেজ কারেন্টের এফেক্ট বেড়ে যাচ্ছে, কারেন্টের মান প্রচুর বেশি হয়ে যাচ্ছে হঠাৎ করে। কেন? না তো ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে যাচ্ছে, ফ্লাক্সটা বেশি হওয়ার জন্য এই ফ্লাক্সটা প্রথমত কমে যাচ্ছে, যে পরিমাণ ফ্লাক্স কমে যাচ্ছে সেই ফ্লাক্সটাকে ও আবার নিজেকে মেনটেন, সেই পরিমাণ ভ্যালু নিজেকে মেনটেন রাখার জন্য ও ম্যাগনেটাইজিং কারেন্টটাকে বাড়িয়ে দিচ্ছে, দিয়ে ফ্লাক্সটাকেও মেনটেন করছে। যখনই ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে যাচ্ছে অর্থাৎ মেন কারেন্টটাকেও বাড়িয়ে দিচ্ছে, কারণ আই মিউ আর আই ওমেগাকেও বাড়াচ্ছে, আর আই মিউ আর আই ওমেগা মিলেই হয় আমার আয়রন লস কারেন্ট, যেটাকে বলেছিলাম আমরা I0 কারেন্ট ট্রান্সফরমারে। তাহলে এই দুটো কারেন্টের মিলিত এফেক্টটাই তো আমার ছিল সেখানে I0 কারেন্টটা, আর I0 কারেন্টের সাথে লোড কারেন্টটাকে মিলিত করেই তো আমরা I1 অর্থাৎ প্রাইমারি কারেন্টটা পেয়েছিলাম। তাহলে লোডের জন্য কারেন্ট যা ছিল সেটা সেম আছে, হঠাৎ করে I0 বেড়ে গেল, তাহলে I0 যদি বেড়ে যায় হঠাৎ করে তাহলে I1 ও তো বেড়ে যাবে, অর্থাৎ স্টেটরে যে কারেন্টটা ঢুকছে সেটাও তো অনেক বেড়ে যাবে। এইবার আমরা এই জায়গাটাকে মেনটেন করার জন্য আমার তো শুধুমাত্র তাহলে দেখতে পেলাম ফ্রিকোয়েন্সি যদি আমি চেঞ্জ করতে চাই, বাড়াতে চাই স্পিড বাড়ানোর জন্য, তাহলে তো কারেন্টের মান অনেক বেড়ে যাচ্ছে, সেই বাড়তি কারেন্ট আমার মোটরের হিট জেনারেশন বাড়িয়ে দিচ্ছে, তাহলে তো সেহেতু শুধুমাত্র আমাকে ফ্রিকোয়েন্সিকে একাই চেঞ্জ করলে হবে না। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে তাহলে কি করতে হবে? এবার ভালো করে আবার ইএমএফ ইকুয়েশনটা দেখতো, ফ্রিকোয়েন্সি যা পরিবর্তন করেছি সেই পরিবর্তনে রেখে দিয়েছি, ট্রান্সফরমার পাক সংখ্যাটাকেও পরিবর্তন করতে পারবো না, একটা কনস্ট্যান্ট ভ্যালু, কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, 4.44 একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে সেই জায়গা থেকে যদি আমি ভোল্টেজটাকে বাড়াই তাহলে ফ্লাক্স বাড়বে তো? এটাও আবার দেখতে পাচ্ছি যে ভোল্টেজটাকে যদি বাড়াই তাহলে ফ্লাক্স বাড়বে। আবার দেখ ট্রান্সফরমারের হিসেব মতো যদি আমি ভোল্টেজকে বাড়াই তাহলে পাওয়ার কনস্ট্যান্ট, পাওয়ার ভ্যালুটা সেম রাখার জন্য, পাওয়ার সেম থাকার জন্য, পাওয়ার মানে তো ভোল্টেজ ইনটু কারেন্ট, তাহলে যখনই আমি ভোল্টেজকে বাড়াবো বল সেই জায়গা থেকে কারেন্টের এফেক্টটা কমবে তো? যখনই ভোল্টেজটাকে বাড়াবো সেই জায়গা থেকে কারেন্টের এফেক্টটা কমবে। তাহলে এই জায়গাতে ফ্রিকোয়েন্সি বাড়ার জন্য যতটুকু আমার ম্যাগনেটাইজিং কারেন্ট বাড়তে চেয়েছিল সেই বাড়তি কারেন্টটাকে নিউট্রালাইজ করার জন্য আমাকে কি করতে হবে? ভোল্টেজটাকেও বাড়াতে হবে। তাহলে এই জায়গাটাকে মেইনটেইন করার জন্য আমাকে অলওয়েজ কিন্তু V/F যে রেশিওটা, এই V/F রেশিওটাকে কিন্তু আমাকে অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালুতে মেইনটেইন করতে হবে।
এটার মানে ভি বাই এফ রেশিওটাকে অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করতে হবে। ভোল্টেজ ফ্রিকোয়েন্সিকে বাড়ালে হবে না, সাথে সাথে ভোল্টেজকেও বাড়াতে হবে, কিন্তু ফ্রিকোয়েন্সিকে বাড়ানোর সাথে সাথে কতটা ভোল্টেজ আমাকে বাড়াতে হবে সেইটা বোঝার জন্য আমাকে ভি বাই এফ রেশিওটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখলেই সেই জায়গাটা মেনটেন হয়ে যাবে। এখন ভি বাই এফ রেশিওটাকে মেনটেন করার জন্য আমরা কিভাবে মেনটেন করব? ভি বাই এফ রেশিওটাকে আমরা কিভাবে মেনটেন করব? ধরে নে একটা কথাই বলছি আমি, ধর একটা মোটর বর্তমানে 400 ভোল্টে চলছে, আর সেই অবস্থাতে মোটরের ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ। মোটরের সাপ্লাই ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ, আর এই কন্ডিশনটা যখন মোটর আছে তখন মোটর চলছে আমার ধরে নে 1500 আরপিএম এ, সরি 1400 আরপিএম এ মোটর চলছে 1400 আরপিএম এ। এবার এই মোটরটাকে তুই পরিবর্তন করে নিয়ে যেতে চাস 2000 আরপিএম এ। আমি মোটরটার স্পিড চেঞ্জ করতে চাই 2000 আরপিএম এ। তার জন্যে দেখা যাচ্ছে মোটরকে আমাকে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে 80 হার্জ। তাহলে 1400 আরপিএম থেকে 2000 আরপিএম এ মোটরটাকে নিয়ে যেতে হলে আমাকে ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করতে হবে 50 হার্জ থেকে 80 হার্জে। তাহলে যদি শুধুমাত্র ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করি তাহলে দেখতে পেলাম আগের মতো ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে যাবে। ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে গেলে হিট যেন বেড়ে যাবে, বার্ন আউট হবে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানোর সাথে সাথে আমাকে ভোল্টেজটাকেও কত বাড়াতে হবে? এই ভোল্টেজটাকে কত বাড়াতে হবে সেই জায়গাটা মেনটেন করতে গেলে আমাকে ভি বাই এফ রেশিওটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এখন 1400 আরপিএম এ যখন মোটরটা ঘুরছে তখনকার ভি বাই এফ রেশিওটা কত আমাকে প্রথমত দেখতে হবে। তাহলে মোটর যখন 1400 আরপিএম এ ঘুরছে তখনকার ভি বাই এফ রেশিওটা কত এটাকে আগে দেখতে হবে। তখনকার ভি বাই এফ রেশিও কত? ভি মানে এটা 400, এফ মানে 50, অর্থাৎ 400/50 মানে ভি বাই এফ রেশিও হচ্ছে আমার 8। ঠিক, এবার যখন মোটর আমার 2000 আরপিএম এ ঘোরাবো মোটরটাকে, তখনও কিন্তু আমাকে ভি বাই এফ রেশিওটাকে সে 8 মেনটেন করতে হবে কনস্ট্যান্ট। ভি বাই এফ রেশিওটা যা ছিল আগে সেই ভ্যালুটাকেই কনস্ট্যান্ট রাখতে হবে। এখন ভি বাই এফ রেশিওটা 8 যখন আমি মেনটেন করব, ফ্রিকোয়েন্সিটা তো দেখতে পাচ্ছি আমাকে 80 হার্জে নিয়ে যেতে হয়েছে, কিন্তু ভোল্টেজটা কততে নিয়ে যাব তাহলে? বল ভোল্টেজের মানটা কত হবে তাহলে? তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি ভোল্টেজ ইজিক্যাল টু হবে আমার 8 × 80 মানে 640 ভোল্ট। তাহলে ফ্রিকোয়েন্সি যখন 80 হার্জে গেল তখন আমাকে ভোল্টেজটাকেও 640 ভোল্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জায়গাকার ভোল্টেজটা তখন আমাকে 640 ভোল্টে নিয়ে যেতে হবে। এটা যদি করি আমি তবেই ফ্লাক্সটা কনস্ট্যান্ট হবে। এই ম্যাগনেটাইজিং কারেন্টটা বৃদ্ধিটাকে নিউট্রালাইজ করে ফ্লাক্সটাকে কনস্ট্যান্টে মেনটেন করবে। আর
ফ্লাক্স যদি কনস্ট্যান্টে মেনটেন করতে পারি তাহলে আমার ম্যাগনেটাইজিং কারেন্ট আর বাড়লো না, মানে বৃদ্ধিটা রুখে গেল, আয়রন লস রুখে গেল, নো লোড লস কমে গেল, থাকলো না, হিট জেনারেশন আমার আগের মতন থেকে গেল, মোটর বার্ন আউট হওয়ার কোনো প্রবাবিলিটি থাকলো না। বল বোঝা গেল? বুঝতে পারলি না বল? কিরে রেসপন্স দে একটু। স্যার বুঝা গেল। তোদের দোষ হচ্ছে এটাই, তোরা কোনো রেসপন্স দিস না, এটাই তোদের দোষ। এই ভি বাই এফ রেশিওটা নিয়ে তোদের কাছে কিন্তু একখানা কোশ্চেন থাকবেই থাকবে। মোটরের স্পিড চেঞ্জের উপরে ডিপেন্ড করে, ভি বাই এফ রেশিওটার উপরে ডিপেন্ড করে একখানা কোশ্চেন কিন্তু থাকবেই। তো চল আমরা পরের দিন করব এই ভি বাই এফ রেশিওটাকে মেনটেন করার জন্য আমাদের কতগুলো উপায় আমাদের হাতে আছে। ভি বাই এফ রেশিওটাকে যে আমরা মেনটেন করব কনস্ট্যান্ট ভ্যালুতে, তার আমাদের প্রবাবেল ওয়ে কতগুলো আছে। প্রবাবেল ওয়ে আমাদের কতগুলো আছে সেইটাকে আমরা খুঁজব। সেটাকে আমরা কিভাবে আমরা কিভাবে সেইটাকে করব, এই জায়গাটা হচ্ছে আমাদের পরের দিনের কাজ। তোদের সবাইকে জয়েন করতে বল, এরকম 3 জন 4 জন ক্লাস করলে কি করে ক্লাস করানোর মন হয় বল আমাদের। একটা ক্লাসে যদি ভর্তি ক্লাস না পাই তাহলে টিচারদেরও একটা না মানে অস্বস্তি হয় পড়ানোর ব্যাপারে, এনার্জি আসে না। একটা টিচারের এনার্জি, ক্লাস করানোর এনার্জি তখনই থাকে যখন ক্লাস ভর্তি ছেলে থাকে। আমি তো যখনই ক্লাস নিই 3 ঘন্টার ক্লাস নিই, আমার কিন্তু 1 ঘন্টার ক্লাসে আমার কিন্তু পোষায় না। সপ্তাহে 1টা 2টো ক্লাস নিই, কিন্তু 3 ঘন্টার ক্লাস নিই, বরাবরের স্বভাব আমার এটা। বল এই ক্লাসটা যদি আমার 1 ঘন্টার ক্লাস হতো, তোদেরকে আমি 1 ঘন্টায় পড়ালাম ঠিক আছে, কিন্তু একটা ক্লাসরুমের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমি 1 ঘন্টায় বলতে পারতাম না, এতটুকু জায়গা। কে বদমাশি করছে, কে কি করছে, তার কে কি উত্তর দিচ্ছে, কে কি কোশ্চেন করছে তার উত্তর নিয়ে কিন্তু এটাই অনেক সময় লেগে যায়। 1 ঘন্টার ক্লাসে আমাদের এফেক্টিভ হয়তো খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট। তাহলে সেই 35 থেকে 40 মিনিটে দেখা গেল এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, নেক্সট অংশটাকে আর বলতেই পারলাম না, টপিকটাকে শেষ করতেই পারলাম না। তাহলে বুঝতে পারলি যে কেন আমাদেরকে 80 ভোল্ট 80 হার্জ যখন আমি নিয়ে গেলাম, তখন কেন আমাকে 640 ভোল্টে ভোল্টেজটাকেও পরিবর্তন করতে হলো। অর্থাৎ ভি বাই এফ রেশিওটাকে আমাদেরকে অলওয়েজ কনস্ট্যান্ট মেনটেন করতে হবে। ঠিক আছে, এটুকু কর। রাখ তাহলে, বাকিরা।